দেখো সব ওকে কিনা, দেখো সাউন্ড প্লাস স্ক্রিন সব ঠিক আছে, বলো একজন। জি স্যার, সবকিছু ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করি। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু অনলাইন ক্লাস at Government College. I am MD Jaman Hussain, Assistant Professor, Department of Economics, ঢাকা উইমেন কলেজ, উত্তরাখণ্ড। এখানে মোবাইল আর ইমেল নম্বর দেওয়া আছে, যদি কোনো দরকার হয় তোমরা এই ইমেল এবং মোবাইল নম্বরে যোগাযোগ করো। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের পাঠ পরিচিতি দেখো, আজকে 25/11/2020। তোমাদের সাথে অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষ শিরোনাম হলো অর্থনীতির জন্য পরিসংখ্যান, কোর্স কোড 23/22/03, লেকচার নম্বর 5। আজকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব, যেটা একটা কঠিন অঙ্ক, এবং এই চ্যাপ্টারের মধ্যে এটাই আমার লাস্ট, আর নেব না, অনেকগুলি ক্লাস নিয়েছি। তাহলে প্রবাবিলিটিতে আমরা আছি। দেখো এই অঙ্কটা সম্ভবত 2014 সালে আসছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো আমি কি বলি। মনোযোগ আছে সবার? জি স্যার। আচ্ছা দেখো 14 সালের অঙ্ক লিখে রাখো খাতার কোণে, 14 সালে আসছে। আচ্ছা আমি অঙ্কটা পড়ি, একটু না বুঝলে আগে অঙ্ক বুঝতে হবে তারপরে করা। এ এবং বি দুইজন ব্যক্তি 12 গেম দাবা খেলে, যার মধ্যে এ বিজয়ী হয় 6 বার, বি বিজয়ী হয় 4 বার, এবং অবশিষ্ট দুইটি গেম ড্র হয়। 6 আর 4 10, 10 আর 2 12। তাহলে দুইটাই হয় ড্র। এ জয়লাভ করে 6টায়, বি জয়লাভ করে 4টায়। তারা এরকম 3 গেম দাবার একটা টুর্নামেন্ট খেলতে রাজি হয়, 3 গেম খেলবে। এখানে প্রশ্ন করছে সম্ভাবনা বের করো। ক, এ 3টি গেমে জিতবে, 3টা গেম খেলবে, 3টাই এই জিতবে। তারপরে খতে বলছে এ এবং বি পর্যায়ক্রমে জিতবে। পর্যায়ক্রমে কি, 3টা খেলার মধ্যে প্রথম যদি এ জিতে, পরে জিতবে বি, তারপরে আবার এ। আর যদি প্রথম বি জিতে, তাহলে প্রথম বি, তারপরে এ, তারপরে বি। কথা বুঝছো? এটা একটু দেখো, এ এবং বি পর্যায়ক্রমে জেতার অর্থ কি? প্রথম যদি এ জিতে, প্রথম খেলায় এ জিতবে, দ্বিতীয় খেলায় বি জিতবে, তৃতীয় খেলায় আবার এ জিতবে। আর যদি প্রথমটায় বি জিতে, তাহলে দ্বিতীয়টায় জিতবে এ, তৃতীয়টায় জিতবে আবার বি, এইভাবে। আচ্ছা এরপরে দেখো, এ কোনো গেম জিতবে না, সবগুলি খেলায় এ হারবে। আর ঘতে আছে বি কমপক্ষে একটি গেম জিতবে। এই হলো প্রশ্ন। যাই হোক, আমি অঙ্ক করার সময় সব বুঝবো আস্তে আস্তে। সমাধান ধরি, এ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় গেম বিজয়ী হওয়ার ঘটনা A1 A2 A3 দ্বারা বুঝলাম। A1 মানে প্রথমবার এ জিতবে, A2 মানে প্রথমবার এ জিতবে, দ্বিতীয়বার এ জিতবে, A3 মানে তৃতীয়বার এ জিতবে। ঠিক একইভাবে বি এর গুলি B1 B2 B3 দ্বারা নির্দেশ করা হবে। তারপরে ড্রর কথাটা আমরা বলছি, প্রথমবার ড্র, দ্বিতীয়বার ড্র, তৃতীয়বার ড্র, এটাকে D1 D2 D3 দ্বারা চিহ্নিত। প্রথমে আমরা এগুলি পরিচিতিগুলি দিয়ে নিচ্ছি। এ যে কোনো গেম বিজয়ী হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ। তাহলে 12টা খেলার মধ্যে এ জিতে কয়বার? 6 বার না? তাইলে কত হলো? উপরে 6, নিচে 12, ভাগ করলে হয় হাফ। তাহলে যে কোনো একটা গেমে জিতার সম্ভাবনা এর হলো 1/2। তাহলে পি অফ এ, পি অফ বি, A1 A2 A3 সবগুলি তো কি হবে? 1/2। অর্থাৎ যে কোনো খেলায় এত 3টা গেম খেলবে, 3টার মধ্যে 3টাই সে হাফ হাফ করে সম্ভাবনা আছে। যেহেতু 12টার মধ্যে 6টায় সে জিতবে, তাহলে প্রতিটা খেলায় তার জিতার সম্ভাবনা হাফ। বি যে কোনো গেম বিজয়ী হওয়ার সম্ভাবনা 12টার মধ্যে সে 4টায়, তাহলে 1/3। তাহলে বি এর প্রত্যেকটা গেমে জেতার সম্ভাবনা হলো 1/3। ড্র হওয়ার সম্ভাবনা, 2বার ড্র হয় 12টার মধ্যে, তাহলে উপরে হলো 2, নিচে হলো 12, কাটাকাটি করলে 1/6। তাহলে ড্র হওয়ার, প্রথমবার ড্র হওয়ার সম্ভাবনা, দ্বিতীয়বার ড্র হওয়ার সম্ভাবনা, তৃতীয়বার ড্র হওয়ার সম্ভাবনা 1/6। এই জিনিসটা তোমরা বুঝছো কিনা দেখো, এইটুকু বুঝলে অঙ্ক পারবা। স্যার অঙ্ক তো দেখা যাচ্ছে না। অঙ্ক তো অন্য পৃষ্ঠায় চলে গেছে, অঙ্ক দেখতে কেমনে? যাবো পিছনে আবার।
ফার্স্ট পৃষ্ঠে যাব। এখন দেখো না, ছবি দেখো না। স্যার আপনার ছবি দেখা যাচ্ছে শুধু। কি বললাম, আমরা জিজ্ঞেস করলাম সব দেখা যাচ্ছে কিনা। এখন দেখা যায়, স্ক্রিন দেখা যায়, বলবা না তো সাথে স্যার, সাথে। হ্যাঁ, না স্যার দেখা যাচ্ছে না। দাঁড়াও, তাহলে কি প্রবলেম হলো, সাথে সাথে বলার দরকার ছিল বোকা মেয়েরা। সব তো খোলাই আছে। কেউ কিচ্ছু বলে না। এবার দেখো তো সব দেখা যাচ্ছে কিনা। জি স্যার এখন দেখা যাচ্ছে। এই যে ওখানে বলবা কিন্তু সাথে সাথে, এটা তো তোমার আমি দেখি না, তুমি আমাকে দেখো না কি হচ্ছে। এই জন্য মুখে বলতে হবে যে স্যার এই সময়। আমি তো প্রথম জিজ্ঞেস করলাম সব ওকে আছে কিনা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। বড় করে দিলাম, দেখা যায় এবার। জি স্যার। হুম, এই যে অঙ্ক দেখো, ওই যে বলছিলাম না যে 12 জন খেলে। এই যে দেখো অঙ্ক দেখতে কম। জি স্যার। এ ও বি 12 গেম খেলে, দাবা খেলে, যার মধ্যে এ বিজয়ী হয় 6 বার, বি বিজয়ী হয় 4 বার, অবশিষ্ট 2টি গেম ড্র হয়। তারা 3 গেমের একটি টুর্নামেন্ট খেলতে রাজি হয়। সম্ভাবনা বের করো। এ 3টি গেমে জিতবে, এ ও বি পর্যায়ক্রমে জিতবে, এ কোনো গেম জিতবে না, বি কমপক্ষে একটি গেম জিতবে। এখন দেখো আমি খুব দ্রুত বলতেছি। আমরা ধরলাম এ যে 3টা গেম খেলবে, এটারে আমরা চিহ্ন দিলাম A1 A2 A3, বুঝতে পারছো? জি হ্যাঁ, বি এরটা ধরলাম B1 B2 B3। এই পর্যন্ত আপাতত মনে রাখো, এটা A1 A2 A3, বি এরটা B1 B2 B3। আচ্ছা, তারপরে যাই আমরা ড্র হওয়ার সম্ভাবনাটা, ড্রটা দেখো বড় করে দিচ্ছি। ড্রর সম্ভাবনাটা হলো D1 D2 D3, এটা দিয়ে ধরলাম ঘটনাটা। আচ্ছা, এ 12টা খেলার মধ্যে 6 বার জিতবে, তাহলে জিতার সম্ভাবনা কত দেখো। উপরে 6 নিচে 12, 1/2। দেখতে পাচ্ছ আমার এই কার্যটা, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, তাইলে এর 3টা গেমের প্রত্যেকটাতে জেতার সম্ভাবনা 1/2, এই যে এখানে লিখি। ঠিক একইভাবে বি জিতে 12টা খেলার মধ্যে 4 বার, তাহলে উপরে 4 নিচে 12, 1/3। তাহলে বি এর প্রত্যেকটা খেলায় জেতার সম্ভাবনা 1/3। ড্র হওয়ার সম্ভাবনা হলো 12-র মধ্যে 2 বার, তাহলে 2 উপরে নিচে 12, 1/6 বার। প্রত্যেকটা খেলায় ড্র হওয়ার সম্ভাবনা 1/6। এখন আমরা প্রশ্নে যাই। কতে বলছে এ 3টি গেমেই জিতবে, এখানে আমি লিখছি দেখো। এখানে 3টা গেমেই জিতবে, এখানে কি অথবা বোঝায় না এবং বোঝায়, বলো তো? একটু দ্রুত বলতে হবে, সময় কিন্তু লস হয়ে গেছে অনেক। এ 3টি গেমেই জিতবে, তাহলে এখানে কি এবং বোঝায় না? 3টাই জিতবে। যদি বলতো যে 3টা, যেখানে অথবা যদি বুঝাইতো, এখানে বলছে 3টা গেমেই জিতবে, এই জন্য এখানে গুণ হবে। এগুলো আগে আমরা বুঝাইছি। আচ্ছা যাই হোক, তাহলে প্রবাবিলিটি অফ A1, প্রবাবিলিটি অফ B1, প্রবাবিলিটি অফ C1। এখন যদি বলতো 3টার যে কোনোটাই জিতবে, তাহলে হয়তো কি প্লাস হইতো মাঝখানে। আর 3টাই জিতবে, সবগুলি সংযুক্ত সমষ্টি বুঝাইছে, এই জন্য এখানে গুণ হবে। যাই হোক, তাহলে আমরা তো পি, তারপর A1 A2 PA1 PA2 PA3 মান ওই যে ওখানে পাইছে হাফ, 3টা হাফ বসাই দিলাম। 3টা হাফে গুণ করলে হয় 1/8, 1 এর 8 দিয়ে ভাগ করলে হয় 0.125। তাইলে এ 3টা গেমে জিতবে, 3টা গুণ করবা। ওইখানে আগে বের করে রাখছি প্রবাবিলিটিটা, এখন 3টা হাফ বসাই দিচ্ছি, 3টা হাফ গুণ করলে হয় 1/8, 0.125। এই হলো প্রথম প্রশ্নের অ্যান্সার। এখন আমরা দ্বিতীয়টা যাচ্ছি। এ ও বি পর্যায়ক্রমে জেতার সম্ভাবনা।
তাহলে দেখো একটু আগে বলছিলাম এ যদি প্রথম জিতে, প্রথম খেলায় এ জিতলো, দ্বিতীয় খেলায় কে জিতলো, দেখো বি জিতলো, তারপরে আবার এ, আবার এখানে বি যদি আগে জিতে তারপরে এ, তারপরে হলো এটা বুঝছো কিনা দেখো, পর্যায়ক্রমে কথাটা বুঝছো? প্রথম কে জিতছে, প্রথম খেলায় কে জিতলো? A1 না, এ জিতছে প্রথম খেলা, এটা A1 2 দ্বারা প্রথম দ্বিতীয় তৃতীয় বোঝায়। এ জিতলো প্রথম খেলায়, এ জিতলো, দ্বিতীয় খেলায় কে জিতলো? বি, তৃতীয় খেলায় কে জিতলো? আবার এ। তাহলে পর্যায়ক্রম হয়েছে কিনা দেখো, প্রথম এ, তারপরে বি, তারপরে আবার এ। আচ্ছা প্রথম যদি বি হতো তাহলে কি হতো? প্রথম বি, তারপরে এ, তারপরে আবার বি, এটারে বলে পর্যায়ক্রমে। এখন হ্যাঁ, এখন তুমি A1 B2 A3, A1 B2 A3 এই তিনটা মান বসাই, আবার এখানে B1 এর মান প্রথম বসাইছি, A2 এর মান পরে বসাইছি, B3 এর মান পরে বসাইছি, এগুলি সব যোগ বিয়োগ করলে এখানে হয় 1/12, এখানে হয় 1/18, যোগ করলে হয় 5/36, এটারে 5/36 দিয়ে ভাগ করলে হয় 8। এইটা হলো দেখো, আবার আমি বলি পর্যায়ক্রমে কথাটা তোমাকে বুঝতে হবে। পর্যায়ক্রমে বলতে প্রথম তুমি যদি এ ধরো সমস্যা নেই, প্রথম এ জিতবে, তারপরে খেলায় বি জিতবে, তারপরে খেলায় আবার এ জিতবে, পর্যায়ক্রমে। কোনোটা একত্র হইতে পারে, যদি এ দুইটা এক জায়গায় হয়ে যায় তাহলে পর্যায়ক্রমে হলো না। এ প্রথম হলে মাঝে হবে বি, আবার এখানে বি প্রথম হলে মাঝে হবে এ, এটা নাম হলো পর্যায়ক্রম। এখন A1 এর মান হাফ, B2 এর মান 1/3, A3 এর মান হাফ বসাইলাম, এই প্লাস এই প্লাস, B1 এর মান 1/3, A2 এর মান হলো 1/2, B3 এর মান 1/3, এই তিনটা গুণ করলাম, এই তিনটা গুণ করলাম, গুণ করলে এই ঘটনাটা হলো 5/36 দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর দিয়ে করে এটা বের করলাম। এরপরটা দেখো, এটা একটু কঠিন আছে, মনোযোগ দাও। এ কোনো গেম জিতার সম্ভাবনা, এ কোনো গেম না জিতার সম্ভাবনা, জিতার সম্ভাবনা হলো কি হইতো? সবগুলি গেম জিতার সম্ভাবনা A1 A2 A3 হইতো, এখানে হলো না জিতার সম্ভাবনা, আমি ডট দিয়ে বুঝেছি, ডট দিয়ে হলো উল্টাটা। আচ্ছা এখন দেখো এর জিতার সম্ভাবনা কত বলো তো? এর একটা গেমে জিতার সম্ভাবনা কত? হাফ না, আগে যে আমরা বের করলাম, একজন একটু বলো, এর একটা গেমে জিতার সম্ভাবনা কত? হাফ। তাহলে না জিতার সম্ভাবনা কত হবে? 1 মাইনাস হাফ না? এই দেখো এই যে এই সূত্রটা দেখো, ডান দিকে আমি লিখে রাখি, 1 মাইনাস পি অফ এ প্রবাবিলিটি অফ পি, 1 মাইনাস হাফ, 1 থেকে হাফ গেলে হাফ থাকে না? এটা বুঝছো কিনা বলো? জিতার সম্ভাবনা যদি হাফ হয় তাহলে না জিতার সম্ভাবনা কত? 1 থেকে এটা বাদ দিতে হয় না? হ্যাঁ, তাহলে 1 থেকে এটা বাদ দিয়ে হাফ এ হলো, তাহলে আমার এই প্রত্যেকটাই হাফ হবে। তাহলে আমি এই প্রবাবিলিটি অফ A1 প্রাইম, A2 প্রাইম বা 12 দিতে পারো তুমি, A3 প্রাইম, এই তিনটার মান হাফ হাফ হাফ, এই 3 হাফ আমি এখানে বসাইলাম, 3 হাফে যদি আমি গুণ করি 1/8, তাহলে 1/8 হলে 0.125, এটা আবার ওই আগের মতোই। তাহলে আবার আমি বলি, এ কোনো গেম না জিতার সম্ভব, না জিতার সম্ভব হলে উল্টাটা হবে, তাহলে আমরা না জিতার সম্ভাবনা যদি হাফ হয়, না জিতার সম্ভাবনা কত হবে? 1 থেকে হাফ বাদ দিয়ে এটা আমি কি করে দেব, জিতার সম্ভাবনা যা হবে না জিতার সম্ভাবনা 1 থেকে বাদ দিলে পেয়ে যাবে। তাহলে এখানে যেহেতু না জিতার সম্ভাবনা চাইছে, এই জন্য আমরা এই ডট দিয়ে বের করব, তাহলে হাফ হাফ হাফ, 3 হাফে গুণ করলে 1/8 হয়, 1 এর 8 দিয়ে ভাগ করলে 0.125, মোটামুটি এই জাতীয় অঙ্ক একটা করবা, একটা দিয়ে 10টা অঙ্ক শিখতে হবে। যদি বিয়ের কথা বলতো তাহলে বিয়ের ঘটনাগুলো এখানে আসতো, এখানে যদি এর কথা না হয়ে বিয়ের কথা আসতো তাহলে বিয়ের ঘটনা আসতো। এখন দেখো, এ কমপক্ষে একটি গেম জেতার সম্ভব, এটা কিন্তু একটু ধরতে কঠিন হয়, এ কমপক্ষে একটি গেম জেতার সম্ভব। এখানে আমি একটু বলি তোমাদের, এই কমপক্ষে বেশির পক্ষে বললে একটু ঝামেলা হয়। আচ্ছা এখানে টোটাল আমরা দেখবো কি কি ঘটনা এর ক্ষেত্রে ঘটতে পারে, আমি বলি দেখো, হাত করবনে গণে তোমরা দেখো। প্রথম হলো এ একটি গেমও জিতবে না, এই যে আমি লিখছি এ একটি গেমও জিতবে না, তারপর হলো এ একটি গেমে জিতবে, কয়টা হলো ঘটনা? কি কি ঘটনা ঘটতে পারে আমি বলি। প্রথম ঘটনা হলো এ কোনো গেমে জিতবে না, তাহলে পি এর মান কত হবে বলো? 0 না? একটু একজনও কি বুঝতেছে না আমার কথা? এখানে কয়টা ঘটনা হতে পারে, টোটাল ঘটনা আমরা দেখি কয়টা। প্রথম ঘটনা আমি বলছি এ একটি গেমেও জিতবে না, এটা একটা ঘটনা, ঠিক আছে? আচ্ছা দ্বিতীয় হলো একটা, তিনটার মধ্যে একটাই জিতবে, এই হলো আরেকটা ঘটনা। তিনটার মধ্যে দুইটাই জিতবে, এই হলো আরেকটা ঘটনা। তিনটার মধ্যে তিনটা জিতবে, এই হলো আরেকটা ঘটনা। টোটাল ঘটনা হলো কয়টা বলো? 5। চারটা না? দেখো, শূন্য একটা, এক একটা, শূন্য জিতার সম্ভাবনা একটা, এক জিতার সম্ভাবনা একটা, দুই জিতার সম্ভাবনা একটা, তিন জিতার সম্ভাবনা, টোটাল হলো কয়টা? চারটা।
আচ্ছা এখন বলছে কমপক্ষে একটা, কমপক্ষে একটা হলো কোনটা কোনটা কাউন্ট হবে বলো তো? কমপক্ষে একটা বলতে কয়টা বুঝি আমরা? একটা বুঝি, দুইটা বুঝি, তিনটা বুঝি নাকি? কমপক্ষে একটা, তাহলে একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা হতে পারে। তাহলে ওয়ান থেকে যদি আমি শূন্যটা বাদ দিই, তাহলে দেখো টোটাল ঘটনা ছিল আমার 4টা। এখন বলতে কমপক্ষে একটা গেম জেতার সম্ভাবনা, তাহলে আমার কি কি ধরতে হবে? এক ধরতে হবে, দুই ধরতে হবে, তিন ধরতে হবে। তাহলে ওয়ান থেকে যদি আমি শূন্যটা বাদ দিয়ে দিই, তাহলে ওই তিনটা থাকে না? বলো। জি একটু কঠিন, তারপরে আমি এর জন্য একটু বেশি গুরুত্ব দিচ্ছি বিষয়টা। কমপক্ষে বেশির পক্ষে এগুলি ধরাই কঠিন, আগের অঙ্কগুলি সহজ আছে, এই অঙ্কটা একটু কঠিন। কমপক্ষে কমপক্ষে একটি গেম জেতার সম্ভব। আমি এখন দেখবো টোটাল ঘটনা করা, কয়টা গেমে জিততে পারে? শূন্যটা জিতা, শূন্যটা জিতা মানে কোনো গেমে না জিতা। এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে? এর ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তুমি দরকার খাতায় লেখো। 0 1 2 3, 0 1 2 3, 4টা ঘটনা। এখন 4টার মধ্যে বলতে কমপক্ষে একটা, তাহলে আমি কোনটা কোনটা ধরবো? এক ধরবো, দুই ধরবো, 1 2 তিন ধরবো। হ্যাঁ 1 2 3 ধরবো, বুঝতে পারছো মোটামুটি। তাহলে যদি আমি 1 থেকে শূন্যটা বাদ দিয়ে দিই, তাহলে কি ওই তিনটা থাকে না? জি 1 থেকে শূন্যটা। আচ্ছা এখন দেখো এই 1, এই শূন্য মানে কি? কোনো গেমে না জিতা নাকি? জি জিরো মানে কি? কোনো গেমে না জিতা, কোনো গেমে না জিতা। না জিতা মানে কি? হারা। এই যে দেখো জিরো মানে তিনটা গেমই সে কি হারবে, এটা বুঝছো কিনা দেখো। এই লাইনের পরে, এই প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইনটা বুঝছো কিনা? ওয়ান ঠিক আছে, মাইনাস পি অফ জিরো, পি এ অফ জিরো, এটার পরিবর্তে এটা কেন লিখলাম এটা বুঝছো কিনা বড় করে লিখছি আমি একটু। দেখো এটা যদি কেউ না বুঝে থাকো বলো, আমি আবার বলছি। স্যার আরেকবার বলেন। এইটা এই যে প্রথম লাইনের অর্থ কি? পি অফ এ ইকুয়াল টু জিরো, এর অর্থ কি? পি কোনো গেমে জিতবে না নাকি? জি স্যার। শূন্য মানে কি? না জিতা। শূন্য না মানে কি? না জিতা। না জিতা মানে কি? হারা। এটা কি ঠিক আছে? না জিতা মানে কি? তিনটা সে হারবে নাকি? আর তাহলে এইটা জি যে স্যার। কথা, এটা একই কথা না? কোন জি গেমে স্যার। না জিতা, আবার দেখো কোন গেমে না জিতা মানে কি? তিনটা গেমে হারা নাকি? জি স্যার। তাহলে এই তিনটা গেমে হারা আমি এখানে লিখছি দেখো। তাই তিনটা গেমে হারার সম্ভাবনা, একবার হারার সম্ভাবনা হলো 1/2, আরেকবার হারার সম্ভাবনা 1/2, আরেকবার হারার সম্ভাবনা 1/2, এই জন্য মাইনাস 1/8 একবারে লিখে। এটা দেখো একবারে লেখা, এই যে এইটাতে এখানে আছে দেখো, এই যে আগের লাইনে আছে না? জি ই স্যার। a1 ডট a2 ডট a3 ডট, এর অর্থ হলো যে এটা, এই যে এখানে করা আছে, এই জন্য আমি এটা বসাই। তাহলে আমি আবার বলি, কমপক্ষে একটি গেম জেতার সম্ভাবনা, তাহলে একটা গেম জিততে পারে, দুইটা গেম জিততে পারে, তিনটা গেম জিততে পারে। তাহলে এখানে টোটাল আছে 4টা ঘটনা। তাহলে আমরা 1 থেকে যেটা না জিতা, একবারও না জিতা মানে তিনটাই জিতা, তিনটা জিতা মানে একবার জিতা, দুইবার জিতা, তিনবার জিতা। তাহলে 4টার থেকে আমরা যেহেতু এক ধরবো, দুই ধরবো, তিন ধরবো, এই জন্য শূন্যটা বাদ দিয়ে দেবো। তাহলে কোনো গেমে জিতা শূন্য, যদি শূন্য হয় অর্থাৎ না জিতা। শূন্য মানে কোনো গেমে জিতবে না। গেমে যদি কোনো গেমে না জিতে, তাহলে সবটিতে সে হারবে। এই সবটি হারার সূত্রটা মিলে 1 থেকে সবগুলি গেম হারার সূত্র হলো 1/8 বাদ দিয়ে দিলাম। 1/8, 1 থেকে 1/8 বাদ দিলে থাকে এই যে ওইটার মান হলো 0.125। 1 থেকে 0.125 বাদ দিলে হয় 0.875। এই 4টা ঘটনা আমি এখানে দিচ্ছি। পরীক্ষা হয়তো 3টা আসতে পারে, অথবা এই 3টা না এসে আর আসবে। এই 4টা যদি তুমি পারো, যদি মনে করো এখানে এ না দিয়া বি দিত, তাহলে বি এর ঘটনাগুলি হতো। এখানে যদি এ না দিয়া বি দিত, তাহলে বি এর ঘটনাগুলি হতো। এটা ঠিকই আছে, এটা যেভাবে দেয় একই হবে। তুমি আগে বি এরটাও লিখতে পারো, পরে এরটাও লিখতে পারো। যেহেতু এ প্রথম, আমরা এই জন্য এরটা লিখি। পর্যায়ক্রমে বললে এ বি এ, বি এ বি, যেহেতু 3টা গেম, 3টা দিয়ে বুঝাইবা, প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। পর্যায়ক্রমে বলতে এ বি এ, বি এ বি, 3টা গেম হলে 1 2 3 হবে। আর যদি 4টা হয় 1 2 3, 4টে হচ্ছে কি হতো? এ বি এ বি। দেখো তাহলে আমরা যাই আবার। এটা তো হলো। এখন যদি বলতো কমপক্ষে 2টি গেম জেতার সম্ভাবনা, খেয়াল করো 2টা গেম হইলে কি কি বাদ দিতে বলো তো? একজন একটু বলো, যদি একের জায়গায় 2টা হতো, তাহলে কি কি বাদ দিতাম আমরা? কয়টা বাদ দিতাম? বলতে পারো না? এখান থেকে কয়টা বাদ দিচ্ছি? 0 বাদ দিচ্ছি না? জি স্যার। আচ্ছা, তাহলে যদি 2টা গেমে জেতার সম্ভাবনা হতো, তাহলে আমি কি কি ধরতাম বলো তো?
2 আর 3 ধরতাম না? 2 আর 3 2 আর 3, 2 আর 3 হলে বাদ দিতাম কি কি? 0 আর 0 1, আর 1 0 আর 1, এই দেখছো, বুঝতে পারছো? তাহলে এইটু বুঝে গেছে। তাহলে 0 আর 1 বের করে এখানে বসাই দিলেও হবে, অথবা না জিতার সম্ভাবনাটা বের করে উল্টাটা বের করে এখানে বসাই দিলে, তাহলে 2 হলে কমে যাবে জিনিসটা। তাহলে তুমি এখানে 1 থেকে 0 বার জিতার সম্ভাবনা বাদ দিবা, আর একবার না জিতার সম্ভাবনা বাদ দিলেই, হ্যাঁ, তাহলে কমপক্ষে 2টা হয়ে যাবে। তাহলে কমপক্ষে 2টা হলে আরো সহজ হবে ব্যাপারটা। একটা বলাতে আমার 3টা ধরতে হবে। যাই হোক, এই পর্যন্ত এই অঙ্কটা। আমি এটার উপর আর কোনো ক্লাস নিব না, পরের চ্যাপ্টারে যদি পরের ক্লাস নেই, সেই পর্যন্ত আমরা কিন্তু অন্য চ্যাপ্টারে চলে যাবো। এখন আমার একটু কথা আছে, কথাটা শুনো মনোযোগ দিয়ে, আমি পরে বিষয়ে যাচ্ছি। এই যে অ্যাসাইনমেন্ট, তোমাদের সব ডিপার্টমেন্টেরই তোমরা কি কোনো পরীক্ষা দিছো? তোমরা 10 নম্বর কোনো পরীক্ষা দিছো ম্যাডামদের কাছে, স্যারদের কাছে? স্যার দিছি। কয়টা দিছো? স্যার এই সাবজেক্টে দেই নাই, আমারটা তো জানা, অন্যান্য আমার সাবজেক্টে আমার তো দিছি। মাঝে দিয়ে ক্লাস ছিল না, এই জন্য দিতে পারবে না। যাই হোক, এই যে আমি আজকে একটা প্রশ্ন স্যার এই দিচ্ছি, দেখো। সাবজেক্টে দেওয়া হয় না। আচ্ছা দেখো, যে একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের, এই প্রমাণটা। দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সমষ্টি বিষয়ক উপপাদ্যটি বিবৃত ও প্রমাণ করো। মানে ব্যাখ্যা করো এবং প্রমাণ করো, তুমি ব্যাখ্যা করলেই হবে। এটা একটা পেজের মধ্যে লিখতে চেষ্টা করবা। দেখে এটা ছবি উঠাই, যে আমি লিখছি, উত্তর লিখে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আগামী দিনের মধ্যে। এটা রিপোর্ট দিতে হবে, নাম্বার দিতে হবে। আর আজকে তো কেউ 4 জন মাত্র ক্লাস করলো, সবাইকে জানাই দিও, আমি গ্রুপে দিয়ে দেবো। তোমরা কি গ্রুপে দিয়ে দিতে পারবে এটা? এইটুক এইটুক দিয়ে দিলে হবে, এই যে এইটুক। নাকি আমরা দিব, তোমরাও দাও। এরা যেটা অংশগ্রহণ করে নাই, কেন করলো না আমি বুঝলাম না। আপার ক্লাস তো নেয় নাই, দিয়ে দিচ্ছে যে কম্পিউটার ইয়াতে ল্যাপটপের সমস্যা। এত কম নেই কেন আমি বুঝলাম না। আগের ক্লাসে তো অনেক মেয়ে ছিল, আমার আগের ক্লাসে। সবাই জানাই দিবা, পরীক্ষাটা যেন দেয়, নতুবা কিন্তু ইনকোর্স নাম্বার দিতে পারবো না। কথা কি বুঝতে পারছো? জি স্যার। আমরা তো যদি কলেজ খোলার পরে যদি পরীক্ষা ডেট দেয়, ইনকোর্স পরীক্ষা নেওয়ার সময় থাকবে না। এখন এই অ্যাসাইনমেন্ট গুলি নিয়ে আমরা নাম্বার গুলি আমাদের কাছে রাখবো, এর উপর ভিত্তি করে আমরা ইনকোর্স নাম্বার দিয়ে দেবো। সুতরাং সবাই যেন দেয়, ক্লাস করুক আর না করুক, পরীক্ষাটা যেন দেয়। আর আমার সাথে যোগাযোগ করতে বলবো। এখন কোনো কথা থাকলে বলো। স্যার আপনার নাম্বার যদি প্রথম পেজে দিলাম, এই ক্লাসটার প্রথম পেজে আসে নাই, দেখো আমাদের, আমি যে পরিচিতি দিলাম সেখানে কি বলছি, এই যে দেখো তো আছে নাম্বার। জি স্যার আছে। তাহলে এটা এতদিনও এগুলির খেলা নাই, প্রথম পেজে সব আছে আমাদের। এই যে জামান হোসেন, ইসলাম কবিতা, ডিপার্টমেন্ট অফ ইকোনমি, ঢাকা ওমেন কলেজ, উত্তরা, ঢাকা। মোবাইল নম্বর 01711932925। ইমেইল আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। তুমি যেইভাবে যাও সেভাবে যোগাযোগ করতে পারবে। তাহলে এই প্রশ্নটা তোমরা গ্রুপে দিয়ে দাও, এইটুক লিখে গ্রুপে দিয়ে দিবে, পারবে না? এখনই দিয়ে দাও, দিয়ে দেওয়া সব মেয়েরা যেন কালকের মধ্যে এটা পাঠায়, লিখে পাঠাবা। পেজের মধ্যে কিচ্ছু লিখতে হবে না, শুধু নামটা লিখবা আর রোল নম্বরটা লিখবা, আর কিচ্ছু লিখতে হবে না, আমি বুঝবো। রোল নম্বর দিলে আমরা বুঝবো, তারপরও নামটা দিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি কে কে পাঠাই। তাহলে তুমি পেজের কোনায়, ডান দিকের কোনায় ছোট করে লিখবা নাম আর রোল নম্বর, লিখে তারপরে এটার অ্যান্সারটা লিখবা, লিখে এটা ছবি উঠায় পাঠাইবা, তাহলে সুবিধা হবে। আর এক পেজে যদি লিখতে পারো, মাঝে দরকার একটা টান দিয়া 2 দিকে লিখো, তাহলে তোমার এক পেজে হবে। এক পেজে দিয়ে এটা ধরতে সুবিধা হয়। তাহলে ঠিক আছে, আজকে অনেক কথা হলো, সবাইকে ক্লাস করতে বলবা। আর নোটিশ গুলি দেখবা, বিভিন্ন ধরনের নোটিশ, বেতনের নোটিশ আছে, তারপরে তোমাদের আগামী মাস থেকে পরীক্ষা হচ্ছে, কিন্তু 80-90 পরীক্ষা হবে, বাসায় বসে খাতা জমা দিয়ে দেবো। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া করি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।